নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড। তৃণমূল সমর্থকদের বাড়ি ভাঙচুর, আহত 12। বাংলায় সাফল্য, এবার এই মডেলেই গোটা দেশে এসআইআর, ঘোষণা কমিশনের। বাংলাদেশে ফের সংখ্যালঘু যুবককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুন। পরিবারের দাবি, পরিকল্পনা করে মারা হয়েছে ছেলেকে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত কোচবিহারের গ্রাম। জখম থানার ওসি, গ্রেপ্তার 8। 12 ঘন্টার বন্ধ এলাকায়। মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর নাম বীরভূমের ভোটার তালিকায়। পদ্ম কমিশন আঁতাত, ছড়ব তৃণমূল। দিনহাটায় বিএলওকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, গ্রেপ্তার 1। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিল কমিশন। রবি থেকেই পঞ্চায়েত সহ বিভিন্ন সরকারি অফিসে টাঙানো হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর। নজর 27 জানুয়ারিতে, পড়ুয়ারা জানুন। ডিজিপি পদে 8 নাম পাঠালো নবান্ন। সুপারিশের তালিকায় রাজীব কুমারও। বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের। বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক। উন্নয়নের পাঁচালী শোনাতে গিয়ে দলীয় কর্মীদের মুখেই চোর চোর স্লোগান, গাড়ি ঘোরালেন তৃণমূল বিধায়ক। জুবিনের মৃত্যু তদন্তে দ্রুত নিষ্পত্তি হোক, এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ সঙ্গীত শিল্পীর পরিবার। এবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে এসআইআর শুনানিতে তলব। রবিতেই হাজিরার নির্দেশ। বৃদ্ধের বিকৃত কামের লালসার শিকার নাবালিকা। শাস্তির দাবিতে উত্তাল মেখলিগঞ্জ। 12 ঘন্টা বন্ধ। শুভেন্দুর সভার আগের দিন মণ্ডপ থেকে সরস্বতীর মূর্তি চুরির চেষ্টা বিজেপি কর্মীর। চাঞ্চল্য নদিয়ায়। হলদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। পথ দুর্ঘটনায় আহত 10। রাতের অন্ধকারে শোরুম থেকে লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরি। কালিকাপুরের ঘটনায় গ্রেপ্তার 2। দেবী সরস্বতীর নামে আধার কার্ড। এসআইআর আবহে বড় চমক সমুদ্রগড়ে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আজ রবিবার নন্দীগ্রামের রানীচক সমবায় সমিতির নির্বাচন। তার আগে শনিবার রাতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে উঠল এলাকা। অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে তাণ্ডব চালায় বিজেপি। রীতিমতো ভাঙচুর করা হয়। পরবর্তীতে দুপক্ষই জড়িয়ে পড়ে সংঘর্ষে। আহত হয়েছেন কমপক্ষে 12 জন। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও থমথমে এলাকা। তার মাঝে শুরু ভোট প্রক্রিয়া। আজ রানীচক সমবায় সমিতির নির্বাচনে সেখানে আসন মোট 45টি। 5টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। বিজেপি 40টি আসনে প্রার্থী দিয়েছে। মোট 1040 জন ভোটার 80 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আজ। তবে তার আগেই শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়িতে গভীর রাতে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা দেয় তৃণমূলও। রীতিমতো লাঠি বাঁশ নিয়ে আক্রমণ। পাল্টা আক্রমণ চলে। বোমাবাজিও হয় বলে অভিযোগ। আহত হন 12 জন। তাদের মধ্যে 5 জনের চোট ছিল গুরুতর। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তাদের বিরুদ্ধে যে ভাঙচুরের অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে আমেদাবাদের হরিজনপল্লীতে তৃণমূল হামলা চালায়। দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও থমথমে এলাকা। বাংলা সহ 12টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে গিয়ে প্রায় প্রতিটি ধাপে সমস্যার মুখে পড়ছে নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে লজিক্যাল ডিসক্রিপেন্সি, একাধিক নিয়ম বারবার বদলাতে হয়েছে। অতিরিক্ত কাজের চাপে নাজেহাল বিএলও, ইআরও, এইআরও ও অবজারভাররা। অন্যদিকে পর্যাপ্ত সচেতনতার অভাবে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক ও বিভ্রান্তি। তবে এত সমস্যার মধ্যেও এই মডেলকেই সফল বলে দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শনিবার জাতীয় ভোটার দিবসের প্রাক্কালে তিনি ঘোষণা করেন যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও এসআইআর শুরু হয়নি, সেখানেও দ্রুত এই প্রক্রিয়া চালু হবে। তার বক্তব্য, শুদ্ধ ভোটার তালিকায় গণতন্ত্রের ভিত্তি, আর তা নিশ্চিত করতে গোটা দেশেই এসআইআর হবে। তিনি জানান, বিহারে এই প্রক্রিয়ায় ইতিবাচক ফল মিলেছে এবং ভোটদানের হারও বেড়েছে।
উল্লেখ্য, গত 27 অক্টোবর বাংলাসহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়। খসড়া ভোটার তালিকা অনুযায়ী এই রাজ্যগুলিতে মোট 6.59 কোটি ভোটারের নাম বাদ পড়েছে। আগে যেখানে ভোটার সংখ্যা ছিল 50.97 কোটি, তা কমে দাঁড়িয়েছে 44.38 কোটিতে। এই বিপুল সংখ্যক ভোটার বাদ পড়া দেশের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে। ফের বাংলাদেশের সংখ্যালঘুকে পুড়িয়ে খুন করার অভিযোগ। এক ভয়াবহ ঘটনায় 23 জানুয়ারি শুক্রবার রাতে বাংলাদেশের নরসিংদীতে চঞ্চল ভৌমিক নামে 23 বছর বয়সী যুবককে তার দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করার চেষ্টা। এক ভয়াবহ ঘটনায় 23 জানুয়ারি শুক্রবার রাতে বাংলাদেশের নরসিংদীতে চঞ্চল ভৌমিক নামে 23 বছর বয়সী যুবককে তার দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। হামলাকারী দোকানের শাটার বন্ধ করে পেট্রোল ঢেলে এবং ভবনে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চঞ্চলকে পুড়িয়ে মারার আগে পর্যন্ত অপরাধী বাইরে ছিলেন এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চঞ্চল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অসুস্থ মা, প্রতিবন্ধী বড় ভাই এবং বাবার মৃত্যুর পর এক ছোট ভাইয়ের দেখাশোনা করতেন। তিনি গত 6 বছর ধরে নরসিংদীর একটি স্থানীয় গ্যারেজে কাজ করছিলেন এবং সেখানেই বসবাস করছিলেন। স্থানীয় বাসিন্দা এবং গ্যারেজ মালিক চঞ্চলকে একজন সরল ও সৎ যুবক হিসেবে বর্ণনা করেছেন। তার কোনো শত্রুতা নেই। পরিবার এবং প্রতিবেশী উভয়ে বিশ্বাস করেন যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং ধর্মীয় বিদ্বেষ থেকে অনুপ্রাণিত হতে পারে। অতীতে একই ধরনের হামলা, যার মধ্যে রয়েছে দীপু চন্দ্র দাস এবং খোকন চন্দ্র দাসের অগ্নিদগ্ধ মৃত্যু, এই ঘটনাগুলি সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। 31 ডিসেম্বর বাংলাদেশের শরীয়তপুর জেলায় একদল জনতার আক্রমণ ও আগুন ধরিয়ে দেওয়ার পর বাঙালি হিন্দু ব্যবসায়ী খোকন দাস মারা যান। বাড়ি ফেরার সময় ছোট ওষুধের দোকানের মালিক দাসকে ছুরিকাঘাত, মারধর এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর হত্যা করা হয় বলে জানা গেছে। এর আগে একদল জনতা পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে এবং তাকে নগ্ন করে তার দেহে আগুন ধরিয়ে দেয়। সেই ভিডিও থেকে তোলপাড় হয়েছিল সীমান্তের দুই পারের দেশ। কোচবিহারের মেখলিগঞ্জের একটি গ্রামে নাবালিকা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে নদীর ধারে গিয়েছিল 11 বছরের এক নাবালিকা। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখায় এবং ধর্ষণ করে। ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা মেয়েটিকে উদ্ধার করেন। অভিযুক্তের হুমকির অভিযোগ সত্ত্বেও নির্যাতিতার পরিবার মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে দ্রুত গ্রেপ্তার না হওয়া ক্ষোভ জমতে থাকে এলাকায়। শনিবার রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাজারে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ পৌঁছলে উত্তেজনা আরও বাড়ে। পুলিশের দিকে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে, তাতে থানার ওসি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা লাঠিচার্জ করে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে রবিবার এলাকায় 12 ঘন্টার বন্ধ ডাকা হয়। দোকানপাট বন্ধ থাকে। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এলাকায় টহল দেয় পুলিশ। পরিস্থিতি বর্তমানে থমথমে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শনিবার রাতেই ধর্ষণের অভিযোগ এক ব্যক্তিকে পক্সো আইনে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশের কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে আরও 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় জানান, ঘটনার সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়া সত্ত্বেও বাংলার বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকার ভোটার তালিকায় নাম, এই বিস্ফোরক অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী মহারাষ্ট্রের নাসিকের স্থায়ী বাসিন্দা উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গুলে 2025 সালের ভোটার তালিকায় দুবরাজপুরের 12 নম্বর ওয়ার্ডের 194 নম্বর বুথের ভোটার হিসেবে নথিভুক্ত। অথচ চলতি বছরে নাসিকে জেলা পরিষদ নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী ছিলেন বলে দাবি তৃণমূলের। ঘটনাটি সামনে আসতেই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। দলের অভিযোগ, ভিন রাজ্যের ভোটারদের গোপনে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, নাসিকের বিজেপি প্রার্থী আবার বাংলার ভোটার, এটাই কারচুপি। বিজেপি ও নির্বাচন কমিশনের আঁতাত ছাড়া এমন ঘটনা সম্ভব নয়। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় উজ্জ্বলা বুরুঙ্গুলেকেও নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার তিনি শুনানিতে হাজিরা দেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা এখনও স্পষ্ট নয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।
উজ্জ্বলার স্বামী আপ্পা শঙ্কর বুরুঙ্গুলে জানান, তারা গত 10 বছর ধরে দুবরাজপুরে থাকলেও পরিবারের একটি অংশ নাসিকেই থাকে। তার কথায়, নাসিকে বিজেপির শিবসেনা জোটের প্রার্থী হিসেবেই উজ্জ্বলা জেলা পরিষদের নির্বাচনে লড়েছেন। বহিরাগত অনুপ্রবেশ নিয়ে বিজেপির করা অবস্থানের মধ্যেই এই ঘটনা, দ্বিচারিতার অভিযোগ তুলছে তৃণমূল। দুবরাজপুর তৃণমূল শহর সভাপতি স্বরূপ আচার্য বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত ষড়যন্ত্র। যদিও বিজেপি বিধায়ক অনুপ সাহা দাবি করেন, দু জায়গায় নাম থাকা বাঞ্ছনীয় নয়। কমিশনই বিষয়টি স্পষ্ট করবে। আমরা স্বচ্ছ ভোটার তালিকার পক্ষেই। বিএলও হিসেবে কাজ করা অপছন্দ হওয়াতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। মাথা ও কানে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিএলও মনোবর হোসেন। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা এলাকায়। এই ঘটনার সঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত মনোবর হোসেন দিনহাটার গীতালদহ এলাকার 278 নম্বর বুথের বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে তার বুথের প্রায় 200 জন ভোটারের নামে হিয়ারিং নোটিশ জারি হয়েছিল। সেই নোটিশ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তার উপর হামলা চালানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোবর বলেন, প্রায় সব নোটিশ বিলি হয়ে গিয়েছিল, মাত্র 5টি বাকি ছিল। তখনই দুই দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে। বিএলও হিসেবে আমাকে পছন্দ না হওয়াতে মারধর করা হয়েছে। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। তবে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, বাইক জোরে চালানোকে কেন্দ্র করে বচসা থেকে মারধরের ঘটনা ঘটে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে এর সঙ্গে নির্বাচনী কাজের কোনো যোগ পাওয়া যায়নি। যদিও সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অনুযায়ী 24শে জানুয়ারির মধ্যেই তালিকা প্রকাশের কথা ছিল, আর শেষ পর্যন্ত সেই নির্দেশই মানল কমিশন। রবিবার থেকে গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে এই তালিকা টাঙানোর কাজ শুরু হবে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে এবং প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা নির্দিষ্ট দপ্তর খুলতে হবে, যেখানে সাধারণ মানুষ প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন ও আপত্তি জানাতে পারবেন। এই তালিকা ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে চাপ ছিল নির্বাচন কমিশনের উপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইতিমধ্যেই প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরও 1,36,00,000 নামে তালিকা তৈরি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট কমিশনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। আজই ছিল তালিকা প্রকাশের শেষ দিন। দুপুর গড়িয়ে বিকেল হলেও তালিকা প্রকাশ না হওয়ায় জল্পনা তৈরি হয় যে কমিশন হয়তো সময়সীমা মানতে পারবে না। এমনকি সিইও দপ্তর সূত্রে জানানো হয়েছিল, সফটওয়্যারের কাজ চলছে এবং আদালত নির্দিষ্ট দিন বেঁধে দেয়নি। তবে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে বিকেলেই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুনানির সময় ভোটাররা যে নথি জমা দেবেন তার রসিদ দেওয়া বাধ্যতামূলক করতে হবে এবং বিজেপির এসআইআরের খেলা শেষ। আগামীকাল থেকে তালিকা টাঙানো শুরু হলে সাধারণ মানুষ জানতে পারবেন তাদের নাম রয়েছে কিনা। এরপর প্রয়োজনীয় নথি জমা দেওয়া বা আপত্তি জানানোর সুযোগ পাবেন তারা। আগামী 31শে জানুয়ারি অবসর নিচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। 28শে জানুয়ারি তার সরকারি বিদায় সংবর্ধনাও নির্ধারিত হয়েছে। টানা 2 বছর ধরে তিনি ওই দায়িত্বে রয়েছেন। তার অবসরের মুখে রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন তা নিয়ে নবান্নে জল্পনা তুঙ্গে। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি রাজ্য সরকার যে 8 জন সিনিয়র আইপিএস আধিকারিকের নাম ডিজি পদের জন্য কেন্দ্রের কাছে পাঠিয়েছে, সেই তালিকায় রাজীব কুমারের নামও রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তাকেই কি ফের ডিজি পদে রাখতে চাইছে রাজ্য সরকার? ওই তালিকায় আরও রয়েছেন আইপিএস রাজেশ কুমার, রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্ত। নিয়ম অনুযায়ী রাজ্য সরকার প্রস্তাবিত তালিকা ইউপিএসসির কাছে পাঠায়। সেখান থেকে 3 জনের নামের প্যানেল আসে, যাদের মধ্যে একজনকে ডিজি হিসেবে বেছে নেয় রাজ্য। সূত্রের দাবি, স্থায়ী ডিজি পদের দৌড়ে আপাতত পীযূষ পাণ্ডে, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম আলোচনায় রয়েছে। পীযূষ পাণ্ডে প্রাক্তন এসপিজি এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য, রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি মনোজ মালব্য 2023 সালের ডিসেম্বরে অবসর নেন। সেই সময় আইনি জটিলতায় ডিজি নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। পরবর্তীতে আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট নির্দেশ দেয়, 23শে জানুয়ারির মধ্যে নতুন করে প্রস্তাবিত তালিকা ইউপিএসসির কাছে পাঠাতে হবে।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার এক্সপোস্টে তিনি জানান, বিদ্যালয়ের গাফিলতির কারণে যেসব যোগ্য পরীক্ষার্থী 2026 সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড পায়নি তাদের জন্য ফের এনরোলমেন্ট পোর্টাল খোলা হবে। আগামী মঙ্গলবার 27শে জানুয়ারি বেলা 12টা থেকে বুধবার 28শে জানুয়ারি বেলা 12টা পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। পর্ষদের তরফে স্কুল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে এতে স্কুলের দায় এড়ানো যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে। এই সুযোগ পাবে শুধুমাত্র টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ নবম ও দশম শ্রেণী মিলিয়ে ন্যূনতম 70% উপস্থিত থাকা এবং স্কুলের গাফিলতির কারণে বঞ্চিত পড়ুয়ারা। আগামী বৃহস্পতিবার 29শে জানুয়ারি দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে সল্টলেকের মধ্যশিক্ষা পর্ষদের অফিসের এক্সামিনেশনের সেকশন থেকে স্কুল কর্তৃপক্ষকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। 2026-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 2রা ফেব্রুয়ারি, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা 45 থেকে দুপুর 2টো পর্যন্ত পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুনানি চলাকালীন ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক ইউনিট। বিজেপির অভিযোগ, 14 জানুয়ারি এসআইআর শুনানির সময় মনিরুল রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাধা দেন এবং সরকারি সম্পত্তির ক্ষতি করেন। জঙ্গিপুর বিজেপির সাংগঠনিক চেয়ারম্যান সুবল চন্দ্র ঘোষের দাবি, একজন জনপ্রতিনিধি হয়েও মনিরুল বিডিও অফিসে প্রবেশ করে নির্বাচন কমিশন নির্দেশে অমান্য করেছেন। তার মতে, কমিশনের নির্দেশ সত্ত্বেও এতদিন কোনো পদক্ষেপ না নেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও বিধায়কের বিরুদ্ধে এফআইআর না হওয়া রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি স্পষ্ট উদাহরণ। অন্যদিকে অভিযোগ উড়িয়ে মনিরুল ইসলাম বলেন, জনগণের স্বার্থে লড়াই করতে হলে জেলে যেতেও তিনি প্রস্তুত। তার দাবি, নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্রের মতো কাজ করছে। উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ফারাক্কা বিডিও অফিসে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মনিরুলের নেতৃত্বে তৃণমূল সমর্থকেরা অফিস ঢুকে ভাঙচুর চালান ও নথিপত্র ছড়িয়ে দেন। এই ঘটনায় এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শনিবার উন্নয়নের পাঁচালী কর্মসূচি নিয়ে নারায়ণগড় ব্লকের 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের কসবা কমিউনিটি হলে হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। হঠাৎ তাকে ঘিরে একদল যুবক চোর চোর স্লোগান দেন। বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট গত 15 বছরে তৃণমূল সরকার কি উন্নয়ন করেছে তা শোনানোর কর্মসূচি নিয়ে নিজের বিধানসভা এলাকাতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। দলের কর্মীদের একাংশই তাকে ঘিরে চোর চোর স্লোগান দিলেন। দৃশ্যত অপ্রস্তুত বিধায়ক আর কথা বাড়াননি, ফিরে গেলেন গাড়ি করে। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। শনিবার সকালে উন্নয়নের পাঁচালী কর্মসূচি নিয়ে নারায়ণগড় ব্লকে 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের কসবা কমিউনিটি হলে হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। হঠাৎ তাকে ঘিরে একদল যুবক চোর চোর স্লোগান দেন। বিক্ষোভকারীদের ওই ভিড়ে দেখা যায় তৃণমূলের পতাকাও। ক্ষোভের কারণ বলতে গিয়ে দলের বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকেন তৃণমূলের অঞ্চল যুব সভাপতি শেখ বাপি। তার অভিযোগ, বিধায়ক ভোটারদের সম্মান করেননি, মানুষকে পশুর সঙ্গে তুলনা করেন। তার কথাই, এই কসবা এলাকা থেকে তৃণমূল লিড পায় ভোটে, কিন্তু প্রকাশ্যেই বিধায়ক বলেছেন এই এলাকা গোয়ালঘর, ভোটাররা গরু। আজ কি মনে হলো সেই গরু আর গোয়ালঘর দেখতে এলেন? বিক্ষোভকারীদের অভিযোগ, 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে ওই এলাকায় একবারও যাননি সূর্যকান্ত। এমনকি তৃণমূলের কোনো কর্মসূচিতেও দেখা যায়নি তাকে। আবার ভোট আসছে, তাই বিধায়কও এলাকায় আসা যাওয়া শুরু করলেন। তৃণমূলের যুবনেতা বলেন, আমরা সকলে জমায়েত হয়ে বিধায়ককে প্রশ্ন করি, গরু এবং গোয়ালঘর দেখতে কেন এই গ্রামে এলেন? এখন আমাদের প্রয়োজন হচ্ছে কেন? দলের কাছে অনুরোধ করব, 2026 সালের নির্বাচনে এই বিধায়ককে যেন আর টিকিট দেওয়া না হয়, আর উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সব অসম্মানে জবাব দেওয়া হবে। বিধায়ক সূর্যকান্ত জানিয়েছেন, তিনি দলীয় কর্মসূচিতে ওই এলাকায় গিয়েছিলেন, সেখানে কয়েকজনের চিৎকার চেঁচামেচি করেছেন। বিধায়ক বলেন, আমাকে অপদস্থ করার চেষ্টা করা হয়, তবে ওই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নন। 10 থেকে 15 জন চিৎকার করেছে, আসলে যারা টাকা কামাতে পারছে না তারাই স্লোগান তুলেছে। বসন্ত পঞ্চমী তিথিতে ভারতীয় নাগরিক হিসাবে ডিজিটাল পরিচয়পত্র আধার কার্ড পেলেন জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী। ছবি সহ মা সরস্বতী দেবীর নামে নামাঙ্কিত আধার কার্ড এখন দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের নিচু চাপাহাটির জনপ্রিয় সংঘ আয়োজিত সরস্বতী পুজোয়। এটাই হলো জনপ্রিয় সংঘের এবারে সরস্বতী পুজোর থিম, যে থিম ভাবনা নিচু চাপাহাটির মানুষজনের মন কেড়ে নিয়েছে। মায়ের আধার কার্ড এই থিম ভাবনাই এবছর
সরস্বতী পুজোর আয়োজন করেছে জনপ্রিয় সংঘ। পুরো দস্তুর শিল্প নৈপুণ্যতায় ভরা তাদের তৈরি সেই আধার কার্ডটি, যেটিতে মা সরস্বতী দেবীর নামের নিচে তার বাবার নাম মহাদেব লেখা রয়েছে। আর ঠিকানা হিসেবে ওই আধার কার্ডে গ্রাম ও পোস্ট কৈলাস, থানার শিবলোক, জেলা হিমালয়, মানস সরোবর এবং রাজ্য মর্তলোক উল্লেখ করা হয়েছে। মা সরস্বতী দেবীর নামে নামাঙ্কিত এমন আধার কার্ড দেখতে এদিন দলে দলে মানুষ পৌঁছান সমুদ্রগড়ের নিচু চাপাহাটির জনপ্রিয় সংঘের পুজো মণ্ডপে। এমন পুজোর আয়োজন প্রসঙ্গে আয়োজকরা বলেন, আসলে তাঁরা আধার কার্ডের আদলে তৈরি মণ্ডপ ও প্রতিমার মাধ্যমে দেবী সরস্বতীকে উপস্থাপন করেছেন এক সাধারণ নাগরিকের পরিচয়ে। এ নিয়ে আয়োজকদের ব্যাখ্যা, জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি দেবীর কোনো আলাদা পরিচয়পত্রের প্রয়োজন নেই, তিনি সকলের, সব মানুষের। বর্তমান সময়ে যখন পরিচয় নথি ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন উঠছে, তখন এই ভাবনার মধ্য দিয়েই একটি সামাজিক বার্তা তুলে ধরা হয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নাম যাচাই, তালিকা সংশোধন, এসব নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের শেষ নেই। এই সমস্ত বিষয়কেই শিল্পের ভাষায় তুলে ধরা হয়েছে পুজোর মণ্ডপে। তার মধ্য দিয়েই বর্তমান পরিস্থিতি নিখুঁতভাবে ফুটে উঠেছে। ব্যতিক্রমী এই ভাবনার তারিফ করেছেন দর্শনার্থীরা। তাদের মতে, এসআইআর আবহের নিচু চাপাহাটির জনপ্রিয় সংঘের মায়ের আধার কার্ড থিমে আয়োজিত এবছরের সরস্বতী পুজো বাস্তবেই এক অনন্য সামাজিক বার্তা বহন করছে। আজ 25 তারিখ রবিবার। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।